প্রিয় শিক্ষার্থী, আহ, আমি বেশ কয়েকটা ক্লাস ওই অল্টারনেট ওয়েতে যেহেতু চলছে আমার এই সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট, তো আমি ওই সাবজেক্টটা এগোবার জন্য হচ্ছে কয়েকটা ক্লাস পরপর নেই। আচ্ছা, আবার আসলাম। সাবজেক্ট হচ্ছে কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ। এবং লাস্ট আমি আহ, যে টপিকের উপর ক্লাস করিয়েছিলাম, ভিটামিন এবং কোন খাদ্যে কোন ধরনের ভিটামিন আছে এই সমস্ত বিষয় নিয়ে। তো আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিক হচ্ছে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য এবং সংক্রামক রোগ সম্পর্কে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো দেখি যে এখানে কি কি আছে। আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। হ্যালো। আচ্ছা, ঠিক জি আছে। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আমাদের জানা দরকার যে মাতৃসদন বা মাতৃসদন হাসপাতাল কি, এই বিষয়টা জানা দরকার। এবং এই শব্দের সাথে আপনারা কম বেশি আমার মনে হয় সবাই পরিচিত, মানে মাতৃসদন বা মাতৃমঙ্গল ইনস্টিটিউট বা মাতৃসদন হাসপাতাল, এই শব্দগুলো আপনারা অনেকেই শুনেছেন বা শুনে থাকেন। তো আসলে এটা কি? এটা হচ্ছে যে সকল চিকিৎসা সদন বা যে সকল হাসপাতাল মায়েদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এবং শিশুর সুস্বাস্থ্যবান মা হিসেবে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে। প্রথমত হচ্ছে মায়েদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মা তো মেয়ে বা মহিলা, তাহলে কি মানে এমনি মেয়েদের বা মহিলাদের স্বাস্থ্য সেবা কি দেয় না এই হাসপাতালগুলা? হ্যাঁ, দেয়। আসলে যেহেতু মাতৃসদন হাসপাতাল বা মাতৃমঙ্গল হাসপাতাল নামে এগুলো পরিচিত, স্পেশালি হচ্ছে যে যারা মা হয়েছেন বা মা হতে যাচ্ছেন সেসব মহিলাই হচ্ছে আসলে ওই সমস্ত হাসপাতালগুলোর জন্য গুরুত্বপূর্ণ পেশেন্ট। অর্থাৎ ওই হাসপাতালগুলা পরেই হয় বা হয়েছে যে যারা মা হতে যাচ্ছেন অথবা মা হয়েছেন তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য স্পেশালি। কিন্তু যারা এখনো মা হন নাই বা সহজ বাংলা যদি আমরা বলি যে কুমারী মেয়ে আর কি, এদের কি স্বাস্থ্য সেবা দেয় না এই হাসপাতালগুলো? হ্যাঁ, দেয়। কিন্তু ফোকাল পেশেন্ট হচ্ছে গিয়ে মায়েরা, এবং সেই সাথে হচ্ছে শিশুরা, মানে মা ও শিশু। মা ও শিশু হাসপাতাল নামেও কিন্তু এই হাসপাতালগুলো হয়ে থাকে। তো এখানে দ্বিতীয় অংশটা বলা হচ্ছে শিশুর সুস্বাস্থ্যবান মা হিসেবে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে। তার মানে হচ্ছে একটা শিশুর যে মা, মা যদি সুস্বাস্থ্যবান না হয়ে থাকেন, সুস্বাস্থ্যবান মিন্স কিন্তু যে মোটা সোটা আহ, মানে মা সেটা না। সুস্বাস্থ্যবান মানে হচ্ছে যে মা রোগমুক্ত অবস্থা শিশুকে লালন পালন করতে পারবেন, তিনি হচ্ছেন সুস্বাস্থ্যবান মা। অর্থাৎ যিনি কোনো রোগাক্রান্ত না। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা হয়তো জানেন কিংবা না জানলে আমি বলছি, সেটা হচ্ছে যে যেমন মায়ের যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা শিশুর মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি। কেন? কারণ হচ্ছে শিশু মায়ের দুধ পান করে এবং দুধ পান করার মাধ্যমে কিছু কিছু ডিজিজ মা থেকে কিন্তু শিশুর মধ্যে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। বেশি থাকে মানে কি, হয়েই থাকে। এটা আমি বলছি আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। মানে আমি প্রায়শই এই ধরনের ইয়ে পাই যে মা হয়তো শিশুকে নিয়ে আসছে, কি সমস্যা? অ্যালার্জি সমস্যা একদম, মানে কি বলবো যে খুবই কম বয়সী শিশু, হয়তো 1.5 মাস বা 2 মাস বয়স বা 4 মাস বয়স, এই ধরনের যে অ্যালার্জি সমস্যা। এখন হয়তো আপনারা বলতে পারেন কেন মা ছাড়া কি ওই শিশুর মধ্যে অ্যালার্জি থাকতে পারে না বা হতে পারে না? হ্যাঁ, হতে পারে। কিন্তু ওইটা আমি কেন বলছি, যে আমি দেখতে পেয়েছি যে শিশুর যে সমস্যাগুলো হচ্ছে, অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো হচ্ছে, ঠিক সেম সমস্যা মায়েরও আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আসলে ওই যেহেতু শিশু মায়ের দুধ পান করে, ওই দুধ পানের কারণে মায়ের থেকে অ্যালার্জিটা শিশুর মধ্যে চলে যাচ্ছে।
তো সেজন্য মায়ের কিন্তু মানে স্বাস্থ্য রক্ষাটা খুবই জরুরি। এটা যেমন একটা এক্সাম্পল। আরো এক্সাম্পল আছে, যেমন মায়ের যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে বা ডাইজেশনের সমস্যা থাকে, তাহলে তার শিশুও কিন্তু দেখা যাবে হজমের সমস্যা হয়। ওই যে সেম কারণ, যেহেতু দুধ পান করে থাকে। তো এই জন্যই কিন্তু এই কথাটা বলা হচ্ছে, শিশুর সুস্বাস্থ্যবান মা হিসেবে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে যে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলা, সেগুলোই হচ্ছে মাতৃসদন হাসপাতাল। তার মানে হচ্ছে একটা শিশু যদি স্বাস্থ্য রক্ষা করতে হয়, সরাসরি শিশুকেই শুধু স্বাস্থ্য সেবা দিলে চলবে না। মানে যে শিশু মায়ের দুগ্ধ পান করে বা এখনো অনেক ছোট, সেই ক্ষেত্রে ওই শিশুর মায়েরও স্বাস্থ্য রক্ষার দিকে নজর দিতে হবে। এবং কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে, আমি তো দুইটা এক্সাম্পল দিলামই, এই ধরনের কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে আহ, এমনও ব্যাপার আছে যে শিশুকে ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে মাকেও ট্রিটমেন্ট দিতে হয়। কারণ হচ্ছে যে শিশুকে ট্রিটমেন্ট দিলে শিশু হয়তো একটু রিকভার করলো, কিন্তু আবার মায়ের কাছ থেকে চলে আসছে, সেজন্য মাকেও কিন্তু সুস্থ করতে হবে একই সাথে। মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে যে হাসপাতাল বা যে ইনস্টিটিউট বা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে মায়েদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, সেটা আহ, মা হওয়ার পরে মায়েদের অথবা যারা মা হতে যাচ্ছেন এই ধরনের মহিলাদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। এট দ্য সেম টাইম মানে শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য মায়েদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, এবং এট দ্য সেম টাইম শিশুরও স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। সেই হাসপাতালগুলোই হচ্ছে মাতৃসদন হাসপাতাল। তো আমাদের দেশে সরকারি ও বেসরকারি অনেক মাতৃসদন কেন্দ্র রয়েছে, এবং এটা আহ, সরকারের যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এদিকে মানে ভালোই নজর আছে। সারা দেশব্যাপী মানে অনেক মাতৃসদন হাসপাতাল বা মা ও শিশু হাসপাতাল বা মাতৃসদন ইনস্টিটিউট বা মাতৃমঙ্গল ইনস্টিটিউট নামে অসংখ্য এই ধরনের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সম্প্রতি আমাদের সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 6টি নগর মাতৃসদন এবং 10টি নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে। এটা হচ্ছে 2016 থেকে 18-র মধ্যে 2 বছরেই। এবং মানে এই কেন্দ্রগুলা তৈরি করে দিয়েছে কিন্তু আমাদের যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কারণ এই ধরনের কাজগুলা করে থাকে সাধারণত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তো 6টা নগর কেন্দ্রিক বলতে মেগা সিটি বা সিটি, আর 10টা হচ্ছে ছোট যে সমস্ত সিটিগুলা, এই ধরনের সিটিগুলোতে এই ধরনের মাতৃসদন হাসপাতাল তৈরি করা হয়েছে। তো একই সাথে এই মাতৃসদন হাসপাতালগুলো আহ মানে যেটা লক্ষ্য, যে কম খরচে মা এবং শিশুদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করা। তো মেগা সিটি ছাড়াও বিভিন্ন জেলা শহর এবং পৌরসভাতেও সরকারি মাতৃমঙ্গল হাসপাতাল আছে, এটা আমি অলরেডি বলেছি। তো ওই যে কথাটা আমি প্রথম বললাম, যে এই হাসপাতালগুলো যে শুধু মা এবং শিশুদেরকেই স্বাস্থ্যসেবা দিয়ে থাকে তা না, যারা এখনো মা হয় নাই বা কিশোরী, নট কিশোর, কিশোরী, কিংবা বলা যায় যে এই যে কুমারী মেয়ে, তাদেরও কিন্তু মানে বিভিন্ন মেইলি রোগের যে চিকিৎসা বা ওই সমস্ত রোগ সংক্রান্ত এগুলো কিন্তু এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রগুলো দিয়ে থাকে। তো আমরা মোটা দাগে মাতৃসদনের কাজ কি আমরা একটু জেনে নিই। মাতৃ মৃত্যু ও মাতৃজনিত অসুস্থতার হার কমানো, এটা কিন্তু একটা প্রধান লক্ষ্য। অর্থাৎ প্রতি বছর কিন্তু আহ অসংখ্য মায়ের মৃত্যু ঘটে, বিশেষ করে যখন প্রসব করতে যান, সন্তান প্রসব করতে যান, তখন এই মৃত্যুগুলা হয়ে থাকে। বা অনেক সময় দেখা যায় যে সন্তান প্রসবের কয়েকদিন পরও জটিলতার কারণে আহ, মাদের মৃত্যু হয়ে থাকে। কিংবা মাতৃজনিত যে সমস্ত অসুস্থতা, মাতৃজনিত মিন্স হচ্ছে সাধারণত প্রেগনেন্ট হওয়ার পর অথবা শিশু ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর কিছু জটিলতা অনেক মায়েদের মধ্যে সৃষ্টি হয়। তো এই জটিলতাগুলোর হার কমানো কিংবা
এই যে মাতৃ মৃত্যু হারটা কমানো হচ্ছে এই মাতৃসদন হাসপাতালগুলোর একটা প্রধান লক্ষ্য। আর গুণগত সেবার মাধ্যমে শিশু মৃত্যু হার কমানো, এটাও কিন্তু আরেকটা লক্ষ্য। অর্থাৎ শুধু যে মায়েদের মৃত্যু ঘটে তা না, অনেক সময় কিন্তু অনেক শিশুদেরও মৃত্যু হয়, মানে জন্মের পর পর অথবা মৃত অবস্থায় জন্মগ্রহণ করে এরকম ঘটনা ঘটে। এই যে বিষয়গুলা, এই মৃত্যু হারগুলা কমানো, এটাও একটা লক্ষ্য। পরিবার পরিকল্পনা সেবাদানে একটি আদর্শ কেন্দ্র হিসেবে কাজ করা। আরেকটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা, আহ, এই যে বিষয়টা, এই বিষয়টাকে সোসাইটি বা সমাজের মধ্যে বা আহ, পরিবারের মধ্যে এই ধারণাটা দেওয়া বা সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা দেওয়া, এগুলো কিন্তু এই যে মাতৃসদন কেন্দ্র বা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি থেকে পাওয়া যায়। যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর কাজ করা। আহ, যৌন এবং প্রজনন স্বাস্থ্য বলতে, প্রজনন স্বাস্থ্য বলতে হচ্ছে আহ, একজন মায়ের যে প্রেগনেন্সি, মানে প্রেগনেন্ট হওয়া, এটা হচ্ছে প্রজনন স্বাস্থ্যের আওতায়। আর যৌন, এটা কিন্তু একটু ভিন্ন এরিয়াও কভার করে। সেটা হচ্ছে অনেক সময় যেমন আহ, আপনারা হয়তো শুনে থাকবেন ওই যে HIV বা এইডস জাতীয় ডিজিজ, হ্যাঁ, এছাড়াও আরো অনেক আছে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবে আহ, অনেক মহিলাদের মধ্যে মানে সৃষ্টি হয়। যেমন আমি যদি একটা ডিজিজের নাম বলি, আপনারা শুনেছেন কিনা, সেটা হচ্ছে বার্থোলিন। এটা আনকমন নাম, বার্থোলিন। এই ডিজিজটা হচ্ছে ভ্যাজাইনাল এরিয়াতে হয়ে থাকে। দুটা গ্ল্যান্ড আছে ওখানে, বার্থোলিন গ্ল্যান্ড। তো ওই দুটা গ্ল্যান্ডে হয়ে থাকে। এখন এই ডিজিজটা হওয়ার পিছনে কিন্তু অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ কিন্তু অনেক সময়, মানে এই কারণে হয়ে থাকে, সবসময় যে হয় তা না, অনেক সময় হয়ে থাকে। সেটা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবে এটাকে তখন কাউন্ট করা হয়। অর্থাৎ যদি হাজবেন্ডের কাছ থেকে আহ, ওই ধরনের ভাইরাস ট্রান্সফার হয়, মানে ওয়াইফের ইয়েতে, কি বলবো, ভেজাইনাতে, তখন হচ্ছে এই ডিজিজটা হতে পারে। তো তাহলে এটা কিন্তু এই যে যৌন স্বাস্থ্যের আওতাভুক্ত। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদিও মানে এই ডিজিজ গুলার চিকিৎসার ক্ষেত্রে সাধারণত একজন মহিলা বা আমি বলবো কাপল, ওনারা একজন গাইনি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। কিন্তু এছাড়াও আহ, মানে হয়তো ঢাকা সিটি বা বড় কোনো মেগা সিটিতে চট করে বড় কোনো হসপিটালে চলে গেলে সেখানে গাইনি স্পেশালিস্ট আছে, কিন্তু যারা একটু রুরাল এরিয়াতে আছেন কিংবা পৌরসভা এরিয়াতে আছেন, মানে ওনারা তো আর অত বড় হাসপাতাল করে, তো তাহলে ওনারা কোথায় যাবেন? ওনারা যাবেন হচ্ছে এই ধরনের ওই যে মা ও শিশু হাসপাতাল বা নগর স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ, কিংবা মাতৃমঙ্গল হাসপাতাল। কারণ ওখানেও কিন্তু এই সমস্ত রোগের উপর মানে পরামর্শ দেওয়ার জন্য ডাক্তার থাকে। তো এইগুলো কিন্তু ডিল করে ওই হাসপাতালগুলো। তো সেজন্য বলা হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর কাজ করাও কিন্তু এই হাসপাতালগুলোর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার মনে হয় মানে একদম বেসিক, আমি আজকের টপিকে ঢোকার আগে যে বেসিক ধারণাটা ওটা দিতে পেরেছি, যে আসলে মাতৃসদন হাসপাতাল বা মাতৃমঙ্গল ইনস্টিটিউট বলেন বা মা ও শিশু হাসপাতাল বলেন বা নগর স্বাস্থ্য কেন্দ্র বলেন, যে এগুলো আমরা প্রায়শই নামগুলো শুনে থাকি বা আমরা চিনিও, কিন্তু আসলে এই হাসপাতালগুলোর কাজ কি বা এই হাসপাতালগুলা কি নিয়ে কাজ করে, হয়তো নাম শুনে বোঝা যাচ্ছে যে মা ও শিশুদেরকে নিয়ে কাজ করে, কিন্তু আসলে এদের যদি আমরা একটু জানতে চাই যে এদের কি কি দায়িত্ব, তো সেই বিষয়টা মনে হয় আমি একটু বলতে পেরেছি। আরেকটু আমি এগোচ্ছি, সেটা হচ্ছে যে মাতৃসদন হাসপাতালের মধ্যে কি কি বিভাগ থাকা আবশ্যক বা কি কি বিভাগ আসলে থাকে, এটাও জানা জরুরি। তো প্রথমেই হচ্ছে যেখানে প্রসূতি সেবা বিভাগ থাকবে, অর্থাৎ যে বিভাগের কাজ হচ্ছে গর্ভবতী মায়েদের, সরি স্পেলিংটা ভুল হয়েছে, নিরাপদ প্রসব সেবা প্রদান করা। অর্থাৎ একজন মা ডেলিভারি যখন হবে তখন যাতে ডেলিভারিটা সাকসেসফুলি হতে পারে, মা ও শিশু যাতে সুস্থ থাকতে পারেন, আহ সেই সেবাটা
এই মাতৃসদন হাসপাতালগুলো দেওয়ার জন্য হচ্ছে জরুরি প্রসূতি সেবা বিভাগ থাকবে। আর হচ্ছে নবজাতকের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, অর্থাৎ একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর একদম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু তার বেসিক কিছু ট্রিটমেন্ট তাকে দিতে হয়, যেগুলো অত্যাবশ্যকীয়। এখন হয়তো আপনাদের মনে হতে পারে যে এগুলো কি কথাবার্তা বলছি আমি, যে হাসপাতাল এগুলো তো সব মানে অ্যালোপ্যাথিক টাইপের সেবা টেবার কথা মনে হচ্ছে। না, এগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও সে ধরনের মেডিসিন আছে। এখন ধরেন আপনি যদি একটা রুরাল এরিয়াতে প্র্যাকটিস করেন, রুরাল এরিয়াতেও কিন্তু দেখা গেছে যে এখনো কোনো কোনো রুরাল এরিয়া এরকমও আছে যেখানে ওই ধরনের মানে কোনো হাসপাতাল গড়ে ওঠে নাই এখনো। সেই ধাই দিয়ে হচ্ছে মানে এই যে বাচ্চাদের প্রসব করানো হয়। তো সেক্ষেত্রে যদি আপনি ধরেন এমন কোন একটা এরিয়াতে ডাক্তার হিসেবে থেকে থাকেন, তাহলে আমাদেরও কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন আছে, যে একটা বাচ্চা মানে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বেসিক মানে কোন মেডিসিন গুলা খাওয়ানো যেতে পারে বা কোন মেডিসিন গুলো খাওয়ানো উচিত। এখন বলতে পারেন যে ভূমিষ্ঠ হওয়ার পরেই কেন আমি বাচ্চাকে মেডিসিন খাওয়াবো? হ্যাঁ, দরকার আছে। যেমন আমি একটু পরেই বলবো সেটা। সরকারিভাবে যেমন ইপিআই টিকার ব্যবস্থা আছে। ইপিআই তো আসলে মূলত 6টা যে সংক্রামক ব্যাধি আছে ওগুলার প্রিভেন্টিভ, তাই তো? তা আমাদেরও কিন্তু এরকম প্রিভেন্টিভ মেডিসিন আছে। তো আমরাও হোমিওপ্যাথি হিসেবে তো বাচ্চাকে জন্মের পরেই মানে ঠিক তখন যেই মেডিসিন গুলা ভ্যাকসিনের মতো করে আমরা খাওয়ানো যেতে পারে সেই মেডিসিন কিন্তু আমরা দিতে পারি বাচ্চাকে। তারপর কিছু প্রিভেন্টিভ আছে, কিছু ইমিউন বুস্টার আছে যেগুলো কিন্তু জন্মের পর বাচ্চাকে আমরা দিতে পারি, মুখে দিতে পারি। তো সেজন্য বললাম যে এই জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। তো শিশু বিভাগ থাকবে। শিশু বিভাগের কাজ কি? 5 বছরের নিচে বয়স্ক শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা। সাধারণত 5 বছর পর্যন্ত শিশুদেরকে সেবা এই মাতৃসদন হাসপাতালগুলোতে দিয়ে থাকে। আর এই যে বললাম ইপিআই, ইপিআই টিকাগুলো হচ্ছে মা ও শিশুদের টিকা সাধারণত, ওই যে সংক্রামক ব্যাধির যে 6টা টিকা। আর হচ্ছে মা ও শিশুদের পুষ্টি সেবা, এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু যে মেডিসিন খাওয়ানোটাই জরুরি বা আমি ভ্যাকসিন হিসেবে মেডিসিন খাওয়ালাম বা ভ্যাকসিন প্রোভাইড করলাম সেটাই না। ওই সময়টাতে মায়ের ফুড কি হওয়া উচিত বা বেবির কেয়ারটা কেমন থাকবে, বেবিকে কোন ধরনের খাবার মানে কোন ধরনের বলতে তখন তো বেবি আসলে ফিড করবে মিল্ক, অবশ্যই অবশ্যই মায়ের বুকের দুধ, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেক মায়েদের যখন বাচ্চা প্রসব করেন তখন মানে ব্রেস্ট ফিড করাতে পারেন না, হয়তো কোনো জটিলতার কারণে হতে পারে। আবার অনেক সময় বুকে দুধ আসে না, সে কারণে হতে পারে। সেই জন্য অল্টারনেট হিসেবে আপনি হয়তো সাজেস্ট করতে পারেন, কারণ বেবিকে তো খাওয়াতে হবেই। অল্টারনেট হিসেবে আপনি আহ, মানে মিল্ক সাজেস্ট করতে পারেন। সেটাও আপনার জানা দরকার যে ওইটুকু বাচ্চাকে কোন মিল্ক খাওয়ানো উচিত বা খাওয়ানো যেতে পারে। বাট তারপরে হচ্ছে ফার্স্ট চয়েস হচ্ছে মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধ ইজ দ্য বেস্ট মিল্ক। একটা মানুষের সারা জীবনের যে ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয় বডিতে, এই মায়ের বুকের দুধটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ইমিউন বুস্টার এক কথায়, বা এটাই হচ্ছে প্রিভেন্টিভ পাওয়ার বাড়ায় দেয়। এছাড়া আহ, মানে একটা মানুষের যে মননের বিকাশ বা তার যে কি বলবো স্মৃতিশক্তি থেকে শুরু করে আরো অনেক কিছু আছে যেগুলো কিন্তু মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল। তো যাই হোক, তো সেটাই বলতে চাচ্ছি, মা ও শিশুদের পুষ্টি সেবা এটা কিন্তু শিশু বিভাগ দিয়ে থাকে এই হাসপাতালের। তো কাজেই ধরেন যে হাসপাতাল নাই সেখানে, কিন্তু আপনাকে একজন ডাক্তার হিসেবে অ্যাটলিস্ট সে পরামর্শটা যদি দিতে পারেন যে মা তখন কোন ধরনের খাবার খাবেন বা শিশু যত্নটা কি ধরনের হবে, সেই ধারণাগুলো থাকা দরকার। আর হচ্ছে ধাত্রী ও গাইনী বিভাগ। এই ধাত্রী ও গাইনী বিভাগের কাজ কি? প্রসব পূর্ববর্তী সেবা, অর্থাৎ ডেলিভারির আগ মুহূর্তে আহ, যে কিছু প্রিকশন থাকবে মানে সতর্কতা। ইভেন আমাদের হোমিওপ্যাথিতেও কিন্তু ইজি ডেলিভারির জন্য মেডিসিন আছে, যে যাতে ডেলিভারির সময় জটিলতা সৃষ্টি না হয়, ডেলিভারিটা ইজি হয়। তো কাজেই সেই ইয়েগুলো আমরা ট্রিটমেন্ট গুলো দিতে পারি। তারপর হচ্ছে স্বাভাবিক ডেলিভারি, যে স্বাভাবিক ডেলিভারির ব্যবস্থা করা। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা,
আরেকটা হচ্ছে যে দেখা গেল একজন মা একজন সন্তান অলরেডি হয়ে গেছেন, তাহলে তাকে হয়তো, যেহেতু আমরা জনসংখ্যা বহুল দেশের নাগরিক, সেই হিসেবে মানে তাকে বলতে কি ওই ফ্যামিলিকে পরামর্শ দিতে পারেন আপনি, যে হ্যাঁ ঠিক আছে আপনি আর হয়তো বাচ্চা কাচ্চা না নিলেও পারেন, তা সেক্ষেত্রে যদি ওনারা এগ্রি করেন, জোরে চাপাই দেওয়া যাবে না, কিন্তু সেক্ষেত্রে যদি এগ্রি করেন তাহলে আহ, তাদের কন্ট্রাসেপটিভ মেথডটা কি হওয়া উচিত, কন্ট্রাসেপটিভ মেথড মিন হচ্ছে মানে তাদের যে কি বলবো এই যে পরিবার পরিকল্পনা সিস্টেমটা কি হওয়া উচিত, বা আমাদের কোন ধরনের মেডিসিন দিয়ে টেম্পোরারি পার্মানেন্ট সব ধরনের ইয়ে আছে আমাদের, মানে লং টাইম, পার্মানেন্ট মিনস হচ্ছে লং টাইম, আমাদের সব ধরনের মেডিসিনই কিন্তু আছে, যদি আপনি জানেন। শুধু অ্যালোপ্যাথিতে আছে তা না। সেক্ষেত্রে আপনি সেই সেই পরামর্শটাও কিন্তু দিতে পারেন। মহিলাদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সেবা। আরেকটা হচ্ছে যেমন অনেক সময় অনেক মহিলাদের আফটার ডেলিভারি হরমোনাল চেঞ্জ আসে, এবং হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু ওনাদের অনেকেরই শারীরিক অবস্থার অবনতিও ঘটে বা নতুন কিছু সমস্যা দেখা দেয়। তাহলে সেই ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ বলতে একটা হরমোনাল কমনলি চেঞ্জ আছে বেশিরভাগ মহিলাদের, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেই হরমোনটা নিঃসৃত হয়, সেটা কমনলি বেশিরভাগ মহিলাদের পরিবর্তন আসে। আর এছাড়াও টেস্টোস্টেরন প্রোজেস্টেরন হরমোনেরও মাঝে মাঝে কিছু কিছু মহিলাদের দেখা যায় পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দেয় তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সেবাটা সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। লাস্টলি, বন্ধ্যাত্ব দূরীকরণ ও অন্যান্য মেইলি রোগের সেবা, অর্থাৎ এরকম তো আমরা অনেক সময় পাই যে অনেক মহিলা সারা জীবনের একটা কষ্ট যে বাচ্চা হয় না। আহ, মানে হয়তো মানে অনেক কাপলরা চেষ্টা করে যান দিনের পর দিন, অনেক ডাক্তারকে দেখান, দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে ফিরো, যে বাচ্চা হয় না। মানে যাদেরকে আমরা মানে অনেকেই বলে নাকি বন্ধা, হ্যাঁ ওই মহিলাদেরকে বন্ধা বলা হয়। তো সেই ধরনের ক্ষেত্রে চেষ্টা করাটাও মানে এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যদি আপনারা শরণাপন্ন হয়। তো সেই সেটটা দেখতে গেলেও মানে বন্ধাত্বেরও কিন্তু অনেক কারণ থাকে, মানে কেন কনসিভ করেন না, আহ, সেটার পিছনে শুধু যে মহিলাই দায়ী থাকবেন তা না, হাজবেন্ডেরও সমস্যা থাকতে পারেন। তো প্রথম হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনেরই কিন্তু প্রয়োজনীয় টেস্ট গুলা করিয়ে আপনাকে কনফার্ম হতে হবে আসলে সমস্যাটা কার। আমাদের সোসাইটি যে কাজটা করে যে বাচ্চা না হলেই প্রথমেই দোষ দিয়ে দেয় কিন্তু মহিলার, যে হ্যাঁ এই মহিলার সমস্যা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মহিলাদের সমস্যা আছে, কিন্তু অনেক সময় হাজবেন্ডেরও কিন্তু সমস্যা থাকে। তো কাজেই সেটা আপনি টেস্ট না করলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে সমস্যাটা কার। হ্যাঁ, তো যদি এই ধরনের পেশেন্ট আসেন, প্রথমত হচ্ছে যে আপনাকে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনকে একসাথে আপনাকে কথা বলতে হবে, মানে দুজনের সাথে, এবং দুইজনকেই টেস্ট করে দেখতে হবে যে সমস্যাটা কার। এটা প্রথম আইডেন্টিফাই করার পর যারই সমস্যা হোক, যদি হাজবেন্ডের সমস্যা হয় তাহলে হাজবেন্ডের ট্রিটমেন্ট দিতে হবে, আর যদি ওয়াইফের সমস্যা হয় সেই ক্ষেত্রে আরো কিছু জটিলতা আছে। হাজবেন্ডদের সমস্যার ক্ষেত্রে মানে সমস্যার ইয়েটা আসলে খুব কমই থাকে। সেটা দুই একটা রিজন, একটা হচ্ছে যে মানে আমাদের যে ক্রোমোজোমের কাউন্টিংটা কম থাকা, এটা একটা রিজন থাকে। আরেকটা হচ্ছে যে ক্রোমোজোমের স্ট্রেংথ কম থাকা, অর্থাৎ কাউন্টিং ঠিক আছে কিন্তু স্ট্রেংথ কম, অতি দ্রুত মরে যায়। যে সময়ের মধ্যে জাইগোট হবে সেই সময়ের আগে মরে যায়, তো তাহলে বেবি কি করে হবে, মানে ভ্রূণ সৃষ্টি হবে কি করে। তো হাজবেন্ডের সাধারণত এই দুইটার যে কোনো একটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় আমাদের যে মেডিসিন আছে সেই মেডিসিন অ্যাপ্লাই করবেন যদি হাজবেন্ডের সমস্যা যেটি পান। আর যদি হাজবেন্ডের সমস্যা না হয়ে থাকে, এখন ওয়াইফের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওনার আসলে কোন সমস্যার কারণে উনি কনসিভ করেন না। সেটা ফেলিপিয়ান টিউবে সমস্যা থাকতে পারে, ওনার ভ্যাজাইনাল প্রবলেম থাকতে পারে, হ্যাঁ ইউটেরাসের প্রবলেম থাকতে পারে, ইভেন ওনার হরমোনাল প্রবলেম থাকতে পারে।
সো আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আগে। মানে চোখ বন্ধ করে শুধু ওই যে আহ, অনেক ডাক্তারদের মুখে আমি শুনি আর কি, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মুখে শুনি যে হ্যাঁ সন্তান কনসিভ করার জন্য আর কি, যে বন্ধাত্মদের চিকিৎসা দিয়ে থাকেন। তো ওনার গদ বাঁধা লাইন ধরে কতগুলো ওষুধ খাওয়াই দেন, এটা হচ্ছে ঝড়ে বক পড়ার মতো, যেটা কাজে লাগে। কিন্তু আমি এটাতে বিশ্বাসী না। কারণ আপনাকে কিন্তু সাইন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট দিতে হবে। সাইন্টিফিক ওয়েতে মিনস যে আপনাকে তো আগে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সিমটম নিয়ে কাজ, আমি সিমটমে তো আমি অবশ্যই বিশ্বাসী বা এটার পক্ষে আছি। বাট এখানে সিমটম কি? এখানে সিমটম হচ্ছে যে বেবি হয় না। তো এই সিমটমটা দিয়ে তো আপনি বোঝার কোনো উপায় নেই যে বেবি কেন হয় না। কাজে আপনাকে কিন্তু সেখানে সাইন্টিফিক ওয়েতে এগোতে হবে, আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আসলে ওনার প্রবলেমটা কোথায়, কেন কনসিভ করে না। সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সে অনুসারে মেডিসিন আছে, আপনি অ্যানালাইসিস করেন এবং আপনি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন অ্যাপ্লাই করেন। কিন্তু আপনি যদি গদ ধরেন ওই 8টা 10টা মেডিসিন আছে, যে আপনি একটার পর একটা একটার পর একটা খাওয়াতে থাকেন যেটা কাজে লেগে যায়, তাহলে আসলে এটা আমি বলবো যে আসলে কি বলবো, যে একজন ভালো চিকিৎসকের ইয়ে না আর কি, মানে প্র্যাকটিসের হয় না। হ্যাঁ, আহ, বরং ওইটা হচ্ছে প্র্যাকটিসের হয়, যে আপনার কেসটা হচ্ছে যে উনি আহ, হচ্ছে কনসিভ করেন না। প্রথম আইডেন্টিফাই করলেন যে সমস্যা হচ্ছে মহিলার, এবং তার সিমটম হচ্ছে উনি কনসিভ করেন না। এখন কনসিভ করেন না কেন, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেটার জন্য সাইন্টিফিক অনেক ওয়ে আছে। আপনি আহ, মানে গাইনোকোলজি সম্পর্কে যদি ভালো জানেন, তাহলে তার যে সংশ্লিষ্ট টেস্ট গুলো আছে, টেস্ট গুলো আপনি অ্যাডভাইস করেন এবং টেস্টের রিপোর্ট দেখেন কোথায় ওনার সমস্যাটা আছে। এবং সেই সমস্যা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তারপর আপনি ধাপে ধাপে আপনার প্রয়োজনীয় বা উপযুক্ত যে মেডিসিন গুলো আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার সাকসেসের সম্ভাবনা খুবই বেশি থাকবে। আর তারপরে আমি বলবো না যে হ্যাঁ আপনি 100% সাকসেসফুল হবেন। সেক্ষেত্রে অবশ্যই মানে গড বলেন, আল্লাহ বলেন বা সৃষ্টিকর্তা বলেন, একজন তো আসেনি, এবং ওনার উপর অবশ্যই ফেথ রাখতে হবে। ওনার হুকুম ছাড়া কিছু হয় না, এটাও মানতে হবে। কিন্তু এজ এ ডক্টর, যেটা আপনি আপনার সায়েন্স থেকে আপনি জানছেন শিখছেন, সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতেই পারেন, সাকসেস আসতেও পারে। যাক, এই ধাত্রী এবং গাইনি বিভাগের কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমি কিন্তু বলছি যে একটা মাতৃসদন হাসপাতাল বা মাতৃমঙ্গল ইনস্টিটিউট অথবা মহাশিশু হাসপাতাল, তার মধ্যে কোন কোন বিভাগ থাকা উচিত বা কোন কোন বিভাগ থাকে আসলে। তো অলরেডি আমি এই 3টা বিভাগের নাম বলে ফেলেছি। এটা এতক্ষণ বললাম হচ্ছে ধাত্রী এবং গাইনি বিভাগ নিয়ে। আরেকটা জরুরি বিভাগ থাকবে, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক। এটা কিন্তু খুবই জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে ওই ভূমিষ্ঠ হওয়ার সময় সাধারণত আহ, যদি খুব যেটাকে বলা হয় যে ওভার ব্লিডিং বা ব্লাড ফ্লো অনেক বেশি হয়ে যাওয়ার প্রয়োজন, মানে সেটা নিশ্চিত করতে হবে যাতে সেখানে অ্যাভেলেবল মোটামুটি সব ব্লাড গ্রুপের ব্লাড গুলা সংরক্ষিত থাকে। এই ধরনের ব্লাড ব্যাংক থাকতে হবে। তো আমরা তাহলে জানলাম যে অত্যাবশ্যকীয় বিভাগগুলা কি কি একটা মাতৃসদন হাসপাতালে থাকবে বা থাকাটা জরুরি। তো এখন আমরা জানি যে মাতৃসদন হাসপাতালে অন্যান্য আরো কি কি ধরনের সেবা দিয়ে থাকে। আমি কিছু কিছু অলরেডি বলেছি, যে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান। এখানে যদি আসলে এটা আহ, অনেকটা মানে ছন্দের মতো কিশোর কিশোরী চলে আসছে, আসলে ওখানে কিশোরীদেরকে দিয়ে থাকে। কিশোরদের তেমন একটা ওখানে ইয়ে করা হয় না। কিশোরীদেরকে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকে, অর্থাৎ যেমন পিউবার্টি, পিউবার্টি একটা টার্ম আছে। অর্থাৎ একটা কিশোরীর প্রথম যে মাসিক হয়, ওইটা হচ্ছে পিউবার্টি। তো এটার একটা কিন্তু এজ আছে। তো আমি এই 1.5-2 বছর যাবত লক্ষ্য করছি, মানে এটার আসলে বইপত্রে যে এজটা বলা হয়েছে বা
আমরা পড়েছি বা মেডিকেল সায়েন্সও যে এজটার কথা বলে থাকে, মানে তার ব্যতিক্রম এজেরও আমি কিছু কিশোরী বলবো পেয়েছি, যাদের খুবই কম বয়সেই হচ্ছে মাসিক শুরু হয়েছে। যেমন আমি বলি, আমি পেয়েছি একটা মেয়ে যার এজ হয়েছে 8 বছর, তখনও পরিপূর্ণ হয় নাই, বাট তার মাসিক হয়েছে। কিন্তু বাট এটা কিন্তু আসলে পিউবার্টি টাইম বলা যায় না। আহ, মানে ডাক্তারি বইগুলোতে আরো পরে, বয়সটা আরো অনেক পরে, বা মেডিকেল সায়েন্স বা সাধারণভাবে যেটা বলা হয় এটা আরো পরে। তো এ ধরনের ব্যতিক্রম কেস হতেই পারে। তো এখন আমি নিজেও একটু প্রথম অবাক হয়েছি, কিন্তু যেহেতু আসছে, মা তার মেয়েকে নিয়ে আসছে, আমাকে তো ট্রিটমেন্ট দিতেই হবে। বাট এটা আমার একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। আহ, এই যে এটা কি, এটা তো হচ্ছে একটা স্বাস্থ্যসেবা, মানে কি, যে এটা হচ্ছে কিশোরীর এই যে একটা ব্যতিক্রম বয়সের স্বাস্থ্যসেবা কিন্তু আমি দিয়েছি। তো এই ধরনের যে কেসগুলা, বা এছাড়া যেটা নির্দিষ্ট সময়েও মাসিক শুরু হওয়ার কথা, আহ, এবং নির্দিষ্ট সময়ে মাসিক শুরু হলে অনেক সময় দেখা যায় কিছু ব্যতিক্রমতা পরিলক্ষিত হয়। যেমন অনেক সময় দেখা যায় ওই কিশোরীদের যে সাইকেলটা থাকে 28 ডেজ, ওই সাইকেলটা হয়তো মেনটেন হয় না। দেখা যায় অনেকের শুরুতেই মানে 28 ডেজ এর মধ্যে 2বার হয়ে গেছে, অথবা থেমে থেমে হচ্ছে। মানে এই ধরনের কিছু ব্যতিক্রমতা হতে পারে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর জন্য কিন্তু এই মাতৃসদন হাসপাতালগুলাতে গেলে আহ, মানে স্বাস্থ্যসেবা পাওয়া যায়। সেকেন্ডলি, প্রসব পূর্ববর্তী এবং পরবর্তী মায়েদের কাউন্সিলিং সেবা, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায়, ডেলিভারির আগের স্টেজে কিছু স্টেজ থাকে, মানে সেটা হচ্ছে যখন ফিফথ অথবা 6th মান্থে চলে যায় তখন থেকেই, মানে তখন হচ্ছে সময়গুলো কিন্তু খুব সিরিয়াস। মানে আস্তে আস্তে যত এগোবে ততই সিরিয়াস। যে তখন থেকে হচ্ছে মানে মায়েদেরকে কন্টিনিউয়াস বা নিয়মিত ভাবে এই স্বাস্থ্য সেবা, মানে মাতৃ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়। এই জন্য রাখতে হয় যে তার যে প্লাসেন্টাতে বেবি আছে, বেবির পজিশনটা ঠিক আছে কিনা, বা তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা। তার আহ, ওই সময় প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মহিলাদের সুগার লেভেল একটু বেড়ে যায়। তো সেই সুগার লেভেলটা বেড়ে গেল, তখন এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মানে তার খাদ্যাভ্যাস বা দাদা তার আপনার হালকা স্ক্রিন কিছু, কিন্তু শেয়ার নাই। সরি, কিছু বলছেন কেউ? আপনার স্ক্রিন স্ক্রিন শেয়ার নাই কিন্তু। কতক্ষণ যাবত নাই? আপনার এখন স্ক্রিন কি আছে? শেয়ারে নাই। আপনারা যারা ক্লাস আমার এখানে করছেন তারা একটু বলবেন না, ইনফর্ম করবেন না আপনারা কি আছেন। আমি তো আমি তো শুরুতেই বললাম জিনিসটা, কিন্তু বলছে না। রণজিৎ দা, রণজিৎ দা নাই। কোহিনুর আপা আছেন? কেউই নাই ক্লাসে। স্যার আসছি, তো ক্লাসে আসছি, কিন্তু স্যার যে আলোচনা করতেছে আমি মনে করছি যে স্লাইড আসতেছে না, মানে আমি না না, কিন্তু ওই স্যারের যে আলোচনা নেট করে এই মনে জন্য শেষ মনে হয়। ক্লাস করতেছে। যখন চলে ক্লাসের ভিতরে স্যারেদের সাথে কথাও বলেন না, কোঅপারেট করেন না, রেডিও শোনার মতো চুপচাপ শুনে যান। এটা কোনো ক্লাসেরই হইলো? 5-10 মিনিট না আপনাকে পর পর বলেছি তো আপনার স্যারকে দাঁড় রেসপন্স করাই করবেন একটা কিন্তু। প্রশ্ন করতে পারেন, আমি এটাও দেখি না। না স্যার, এমনি তো আমি ক্লাসে থাকলে ইনশাল্লাহ মানে স্যারের সাথে কথাবার্তা বলি, কিন্তু আমি যে স্যার আলোচনা করতেছে জন্য আমি আর খেয়াল করতে পারি নাই যে আসলে মানে স্যার যে স্লাইড একটু আনতেছে না তো স্যারেদের স্যার। সাথে ইন্টারেকশন করুন আপনারা। একটা টপিকস জি স্যার। পড়াচ্ছেন, একটু কথা বলুন। আপনারা তো একেবারে মানে প্রাইভেট পড়ার মতো করেই পড়তেছেন এক প্রকার, তাই না? আপনারা একটু ইউটিলাইজ করুন স্যারদেরকে, একটু একটু ইয়ে করুন, দেখবেন আপনারা জি স্যার। লার্নিং জি। টা বেশি নিয়ে যেতে পারবেন। আপনারা জি যদি স্যার। এরকম বলাশাটা আচ্ছা, করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনাদের টাকা নষ্ট, সময় নষ্ট। স্ক্রিনটা কোন সময় থেকে পাচ্ছেন না? শুনে দিন। এখান আপনারা থেকে? কোনো প্রবলেম নিয়ে এসে স্যারেদেরকে বলুন, স্যার এইটা এখানে কি হবে, ওইখানে কি হবে, একটু ডিসকাস করুন সবাই। রেডিও জি শোনার স্যার। মতো জি। করলে সেখান আপনারা থেকে ভালো ইন্টারেক্টিভ না আলোচনা হলে করতে তো, পারবেন। ইন্টারেক্টিভ না হলে তো মানে আসলে জমে উঠবে না।
আপনারা তো ক্লাস জিজ্ঞাসা শেষ করবেন হয়ে তো গেলে সেটা। ক্লাসের আচ্ছা উপর স্যারেদের সাথে কোনো আলোচনাও হয় না, এটা কোনো কথা? অ্যাটলিস্ট 10 মিনিট ধরে একটা ডিসকাশন হবে। স্যারেরা কি তাড়াহুড়ো করে যে আমার তাড়া আছে আপনাদেরকে সময় দেব না, এই ধরনের কোনো তাড়াহুড়ো তো আমার মনে হয় না কোনো কিছু দেখায় দেখায়। কিন্তু আপনারা যদি এটা না করেন তাহলে হবে কি করে বলুন? আচ্ছা দাদা, আপনি শুরু করুন, কন্টিনিউ করুন। হুম, আচ্ছা, তো এখানে আমি যা বলছিলাম যে এই 4টা বিভাগ হচ্ছে মানে মাতৃসদন হাসপাতালগুলোতে থাকাটা অত্যন্ত জরুরি বা থাকে। দেন আমি এখানে আলোচনা করছিলাম যে মাতৃসদন হাসপাতালের অন্যান্য সেবার মধ্যে কি কি আছে। তো ওই যে কিশোরীদের বয়স সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, আর প্রসব পূর্ববর্তী এবং পরবর্তী মায়েদের কাউন্সিলিং সেবা, অর্থাৎ মায়েরা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকেন, প্রসবের পূর্ববর্তী সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। তখন মায়েদের কি কি মেনে চলা উচিত, বা ওই সময় যেটা আমি বলছিলাম যে তখন হচ্ছে আহ, বেশিরভাগ মহিলাদেরই হচ্ছে রক্তে সুগার লেভেলটা একটু বেড়ে যায়। তো সেই কারণে তাদেরকে হালকা কিছু এক্সারসাইজ বা কোন ধরনের ফুড খাবে এই পরামর্শগুলো দেওয়া, আহ, মানে যাতে সুগার লেভেলটা খুব বেশি না থাকে, কারণ সুগার লেভেল বেশি থাকলে হচ্ছে তার যে প্লাসেন্টাতে বেবি আছে ওই বেবির জন্য কিন্তু খুবই রিস্ক। তো এটা প্লাস হচ্ছে যে তার খাওয়া দাওয়া কোন ধরনের হবে, বা সে কোন ধরনের কাজ করতে পারবে কি পারবে না ইত্যাদি পরামর্শগুলা, প্লাস হচ্ছে প্রসবের পরেও আহ, মায়ের যে লাইফস্টাইলটা কি ধরনের হবে, তার খাওয়া দাওয়া কোন ধরনের হবে ইত্যাদি পরামর্শগুলা দিয়ে থাকে এই মাতৃসদন হাসপাতালগুলা। তার যেটা যে পুষ্টি পরামর্শ অলরেডি আমি বলেছি, আর হচ্ছে বুকের দুধ খাওয়ানো সম্পর্কিত কাউন্সিলিং, যেটা একটু আগে আমি বলেছি যে মায়ের বুকের দুধ হচ্ছে বেস্ট মিল্ক ফর বেবি। মানে ওয়ার্ল্ডে যত বড় বড় মিল্ক কোম্পানি আছে না কেন, নামকরা কোম্পানি আছে না কেন, বাট সব মিল্কের চেয়েও সেরা মিল্ক হচ্ছে গিয়ে মায়ের বুকের দুধ একটা বেবির জন্য। তার কারণ বেবির, আমি একটু আগে বলেছি, গ্রোথ, তার যে মনন, তার ইমিউনি সিস্টেম ইত্যাদি সব কিছু বিল্ড আপ হওয়ার জন্য মায়ের বুকের দুধের বিকল্প নাই। তো সেজন্য মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া, এই জন্য পরামর্শটা দেওয়া হয় বা দেওয়া উচিত। এটা আমি খোলামেলাই বলবো যে এখনকার আধুনিক মায়েরা হচ্ছে অনেকে যে না, আমি বেবিকে কেন দুধ খাওয়াবো, ওই বেবিকে হচ্ছে আলাদা দুধ খাওয়ায়, ইভেন বেবিকে কোলেও নেন না। দেখা যায় যে বেবিকে কোলে নেওয়ার জন্য একজন মানুষ রেখে দেন বা দোলনায় রাখেন ইত্যাদি ইত্যাদি। বাট এটা কিন্তু বেবির জন্য যে খুব ভালো তা না। এবং যেটা আমি বলবো যে ফ্যাশন করেই হচ্ছে এখনকার আধুনিক মায়েরা দেখা গেছে বেবিকে অনেকে দুধ খাওয়াইতে চান না। হ্যাঁ, যে বেবিকে দুধ খাওয়ালে ব্রেস্ট ঝুলে যাবে ইত্যাদি ইত্যাদি অনেকে বলে, এগুলো আমি রিয়েল কথাই বলছি। বাট আপনাকে ডক্টর হিসেবে পরামর্শ দিতে হবে যে না, বেবিকে দুধ অবশ্যই খাওয়াতে হবে যদি না মায়ের কোনো মানে জটিল কোনো সমস্যা না থেকে থাকে। আর দুধ খাওয়াতে গেলেও কিছু পরামর্শ আছে যে ব্রেস্ট ফিডিং এর আগে যাতে মায়ের যে ব্রেস্টের নিপল যাতে পরিষ্কার থাকে, অর্থাৎ বেবি যে ব্রেস্ট ফিড করবে নিপল পরিষ্কার না থাকলে সেখানে জার্ম চলে যাবে পেটে, তারপর দেখা যাবে যে তার বেবির হচ্ছে ইনডাইজেশন হচ্ছে বা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে বা ভমিটিং হবে। এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। ওই যে অনেক মহিলারা মানে ওই দিকটাকে গুরুত্ব দেয় না, মানে নিপল পরিষ্কার না করেই দেখা গেছে মানে যখন তখন যেগুলো ভাবে ব্রেস্ট ফিড করেন। তো এই পরামর্শগুলা দিতে হবে। অভিভাবক ও স্বামীদের কাউন্সিলিং, তো শুধু মায়েদেরকে পরামর্শ দিলে হবে না, আহ বাবাদেরকেও পরামর্শ দিতে হবে। হ্যাঁ, মানে বাবারাও কি কি মেনে চলা উচিত বা মানতে হবে এই পরামর্শগুলো দেওয়া। এছাড়া বিভিন্ন ইউনিটে প্রভাতী অধিবেশন বলতে সকালবেলায় কিছু মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসেবে আর কি, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য এই ধরনের হসপিটাল গুলোতে কিছু প্রোগ্রাম রাখে। মানে এগুলো হচ্ছে কিছু না, সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে মায়েদের বা ছোট শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য যে কি কি উপকার, এই ধরনের এই কাউন্সিলিং এর জন্য হচ্ছে এই প্রভাতী প্রোগ্রাম গুলা রাখা হয় আর কি। আর ক্লিনিক্যাল সেমিনার এবং আলোচনা সভা, ক্লিনিক্যাল সেমিনার বলতে আসলে
স্বাস্থ্য বিষয়ক সেমিনার আর কি, যেগুলো দিয়ে সোসাইটি উপকৃত হবে। এই ধরনের সেমিনার আলোচনা সভা করে থাকে। আর চলমান শিক্ষা, চিকিৎসা শিক্ষা, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, সিএমই। সেটা হচ্ছে এই যে আমরা ডাক্তাররা বিভিন্ন সময় কিন্তু ওই যে সেমিনার করি, স্বাস্থ্য বিষয়ক কনফারেন্স করি। তো এবং দেখবেন যেমন আমাদের হোমিওপ্যাথিতে অনেক কিন্তু ডাক্তারদের গ্রুপ আছে, বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, এবং ওই গ্রুপগুলোতে ওই সারা সপ্তাহ ব্যাপী কিন্তু দেখা গেছে কোনো না কোনো টপিকের উপরে মানে ডাক্তাররা ইয়ে দেন, কি বলবো, যে স্পিচ দেন। এই বিষয়গুলোই হচ্ছে আসলে এই চলমান চিকিৎসা শিক্ষা। এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে আসলে আহ, দেখা গেছে যে 100 জন ডাক্তারকে যদি এক জায়গায় আনা হয়, 100 জন ডাক্তারের এক্সপিরিয়েন্স কিন্তু একরকম হবে না। এক একজন ডাক্তারের এক্সপিরিয়েন্স এক এক ফিল্ডে মানে ভালো হবে। আবার দেখা গেছে কোন কোন ডাক্তারের কাছে যে অনেক লেটেস্ট ইনফরমেশন থাকতে পারে। আবার হয়তো দেখা গেছে একজন ডাক্তার অনেক বছর প্র্যাকটিস করতেছেন, বাট তার কাছে কিন্তু লেটেস্ট ইনফরমেশন নাই। তিনি হয়তো সে আগের ধ্যান ধারণা নিয়ে প্র্যাকটিস করতেছেন। কিন্তু এই যে চলমান চিকিৎসা শিক্ষা, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হয় কি, যখন একটা স্পিচ বিভিন্ন টপিকের উপর দেওয়া হয়, তখন প্রত্যেক ডাক্তারই কিন্তু চেষ্টা করেন যে ভালো কিছু তথ্য ওখানে বলার জন্য বা তথ্য দেওয়ার জন্য। এতে করে কিন্তু সব ডাক্তারদের মধ্যে তথ্যগুলো শেয়ার হচ্ছে, এবং এতে করে আলটিমেটলি কি হচ্ছে, যে ডাক্তার সোসাইটি বা ডাক্তারদের কিন্তু স্কিল ডেভেলপ হচ্ছে, বা ডাক্তারদের এই চিকিৎসা সেবা প্রদানের জন্য দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তার কারণ হয়তো ওই যে বললাম না, যে লেটেস্ট তথ্য হয়তো দেখা গেলো 2-4 জন ডাক্তারের কাছে আছে, সব ডাক্তারের কাছে নাই, কিন্তু ওই যে 2-4 জন ডাক্তার তথ্যগুলো বললেন, বাস অন্যরা শুনে গেলেন। তো এতে করে সবার জন্যই ভালো। এতে করে সাধারণ মানুষ উপকৃত হবে, সোসাইটি উপকৃত হবে। তো এই বিষয়গুলা এখানে শুধু মাতৃসন্তান হাসপাতালের জন্য যে গুরুত্বপূর্ণ তা না। অলরেডি এগুলো কিন্তু আসলে সব হাসপাতালের অধিভুক্ত যারা ডাক্তার আছেন আহ, ওনারা করেন, বা এমনি যারা প্রাইভেট প্র্যাকটিস করেন ওনারাও করেন। এই যে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররাও কিন্তু অলমোস্ট মানে সারা বাংলাদেশে অসংখ্য গ্রুপ আছে ডাক্তারদের, মানে অনলাইনে গেলেই পাওয়া যায় অসংখ্য গ্রুপ। মানে প্রত্যেকটা গ্রুপে যার যার মতো করে সারা সপ্তাহ বা মাস ব্যাপী দেখা গেছে বিভিন্ন টপিক নিয়ে মানে সেমিনার টাইপের করে করছে। এক এক দিন এক এক টপিকের উপর 1 বা 2 জন ডাক্তার আলোচনা করতেছে। এতে করে কিন্তু কি হচ্ছে, নলেজ শেয়ারিং হচ্ছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা নবজাতকের যত্ন, যেটা আমি অলরেডি বলেছিলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ধাপ। একটা হচ্ছে মানে প্রেগনেন্ট পিরিয়ডে, অর্থাৎ যখন অলরেডি মা হচ্ছে শিশু প্রসব করেন নাই, সেই সময়ও কিন্তু স্বাস্থ্যসেবা প্রয়োজন, যত্ন প্রয়োজন মায়ের। আবার প্রসব যখন হয়েছে, তখন মা এবং শিশু দুইজনেরই কিন্তু স্বাস্থ্যসেবাটা খুবই গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের জন্য। আবার আহ ওই মুহূর্তটা পার হয়ে যাওয়ার পর থেকে আবার বেশ কিছুদিন যাবত তখনও কিন্তু শিশু এবং মায়ের স্বাস্থ্যসেবা প্রয়োজন। তো এখন এই যে নবজাতকের যত্ন বলতে এই আমি বলছি যেটা একদম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে 1-2 দিন পর থেকে যে বিষয়গুলো জরুরি, সেটা এই যে জন্মের পর পর নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো। এটা আমি বারবারই বলছি। নবজাতককে গরম রাখা। আরেকটা জিনিস আপনারা রাখবেন মনে, সেটা হচ্ছে শিশু এবং বৃদ্ধদের জন্য কিন্তু একটা ডিজিজ খুবই খারাপ, সেটা হচ্ছে নিউমোনিয়া। এবং নিউমোনিয়াতে সাধারণত শিশু এবং বুড়া বা বৃদ্ধ এরা বেশি আক্রান্ত হয়। এবং নিউমোনিয়ার মূল সূত্রপাত হয়ে হচ্ছে কিন্তু ঠান্ডা থেকে। তো শিশুরা কিন্তু ঠান্ডায় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়, কারণ যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন তার যে টেম্পারেচার থাকে, যখন মানে প্রসব করে ফেলে শিশু, তখন কিন্তু এই বাইরের টেম্পারেচারের সাথে খাপ খাওয়ানোটা শিশুর জন্য একটু কঠিন হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে ফলে শিশুর যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। এবং এই কারণে দেখা যায় যে এমনিতে হসপিটাল গুলোতে কি করে, ওই যে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে ইনকিউবেটরের ভিতর রেখে দেয়। মানে শিশু যদি অনেক সময় দেখা যায় মানে কি বলবো, এটা আর্লি যদি ভূমিষ্ঠ হয়ে যায় শিশু, 37 উইক অথবা 36 উইকে মায়ের যদি কোনো কমপ্লেক্সিটি থাকে, তো তখন তো হচ্ছে আসলে ম্যাচিউর না।
এই জন্য তার জন্য কিন্তু মানে এই টেম্পারেচার খুবই জরুরি। এই জন্য ইনকিউবেটরের ভিতর শিশুকে ঢুকে রাখা হয়। তারপর নবজাতকের গোসল, মানে শিশুকে কিভাবে গোসল করাতে হবে সেই বিষয়েও পরামর্শ দেওয়া দরকার। নাভির যত্ন, এই যে নাভি কিন্তু ঠিক মতো যত্ন না নিলে দেখা যায় ইনফেকশন হয়ে যায়, এবং এটা থেকে সারা জীবন কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। তারপর এই যে শিশুর চুল কাটা, কিভাবে চুল কাটাবে, তারপর চোখের যত্ন, ত্বকের যত্ন, স্কিন। সাধারণত ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের স্কিনে কিন্তু একটু র্যাশ থাকতে পারে। এই জন্য শিশুকে কোন ধরনের অয়েল অথবা কোন ধরনের লোশন স্কিনে ব্যবহার করবে সেই পরামর্শগুলো দিতে হবে, সময় মতো টিকা দেওয়া। এখন আসি ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের জন্য করণীয়। জন্মগ্রহণ করার পর কি করতে হবে? সরি, শিশুকে প্রথমে হচ্ছে পরিষ্কার এক টুকরা বড় কাপড় দিয়ে সারা শরীর জড়িয়ে ফেলতে হবে। এটার অর্থ হচ্ছে যাতে এসেই ঠান্ডাটা শিশুর গায়ে না লেগে যায়, সেজন্য মানে জন্মগ্রহণ করার পরেই। তারপর কাপড় দিয়ে নবজাতকের মাথা ভালোভাবে মুছুন, কারণ তখনও কিন্তু দেখা গেছে যে ফ্লুইড বা ব্লাড এগুলা লেগে থাকে, সেজন্য। এরপর নবজাতকের ঘাড়, কাঁধ এবং গলা মুছুন। নবজাতকের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে মুছুন। অর্থাৎ একদম মাথা থেকে পা পর্যন্ত মোট কথা যত ফ্লুইড, ব্লাড যা লাগা মানে লেগে থাকুক না কেন, এগুলো সব মুছে ফেলতে হবে। তো মুছার শেষে কাপড়টা ফেলে দিবেন। তারপর কি করবেন? একটা শুকনো বড় সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন, এবং অবশ্যই শিশুর পা এবং মাথা এই দুইটা অঙ্গ মানে মুড়িয়ে রাখবেনই, কারণ ঠান্ডাটা সাধারণত মাথা এবং পায়ে বেশি লাগে। এবং খেয়াল রাখতে হবে যেন শিশুর শরীরে ঠান্ডা লেগে না যায়। এখানে স্পেশালি আমি যে শীতকালে মানে শিশুর যত্ন কিভাবে নেবেন এ সম্পর্কে কিছু দিয়েছি তথ্য। যেমন নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত হয় বৃদ্ধ এবং শিশুরা, এবং আবার দ্রুত তারতম্যের সঙ্গে শিশুরা নিজকে মানিয়ে নিতে অনেক সময় পারে না, কারণ তারা হচ্ছে কি স্পর্শকাতর। ঠিক একই ঘটনা কিন্তু মানে বৃদ্ধদের ক্ষেত্রেও। তো দেখবেন যে শিশু এবং বৃদ্ধ, আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? স্যার দেখা হ্যালো, যাচ্ছে, জি স্যার স্যার। দেখা যাচ্ছে, স্লাইড দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখবেন যে শিশু এবং বৃদ্ধ এই দুইটা গ্রুপ আর কি, জ্বর, পেট খারাপ বা ডায়রিয়া, সর্দি কাশি বা শ্বাসতন্ত্রের সমস্যা এবং নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। মানে এগুলাতেই আক্রান্ত হয় বেশি, কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে জ্বর, পেট খারাপ বা ডায়রিয়া, সর্দি কাশি কিংবা শ্বাসকষ্টের সমস্যা। আর যখন ঠান্ডার সমস্যা দীর্ঘদিন থাকে, দেখা যায় বৃদ্ধ হোক কিংবা শিশু হোক নিউমোনিয়া মানে ধরে ফেলে। তো এই জন্য ওই আমি প্রথমে বলছি যে এই দুইটা গ্রুপ কিন্তু খুব সেন্সিটিভ। কি করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে? শীতকালে বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোল ঘেঁষে শোয়াবেন, মানে একদম আদর করে জড়ায় রাখতে হবে এইভাবে শিশুকে। শিশুকে শীতকালে এখন জড়ায় রাখার মধ্যে আর দোলনায় শোয়ানোর মধ্যে পার্থক্য কি, এটা হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে। আসলে মায়ের কোলে যখন জড়ায় রাখে, আমাদের শরীরেরও তো একটা তাপমাত্রা আছে, তাই না? ওই তখন হচ্ছে কি জড়ায় রাখলে ওই মায়ের যে শরীরের তাপমাত্রাটাও কিন্তু শিশুর শরীরে লাগে তখন, এই জন্য তখন শিশুর আর ঠান্ডাটা লাগতে পারে না। শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত রাখতে হবে। আর
রোদে দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে গায়ে রোদ লাগাবেন। এমন না কিন্তু একদম বাইরে নিয়ে রোদের মধ্যে রেখে দিবেন, সেটা করা যাবে না, তাহলে হিতে বিপরীত হবে। রাখতে হবে আপনার যদি বারান্দায় রোদ আসে হালকা অথবা জানালার পাশে রোদ আসে, তাহলে ওখানে শোয়া রাখবেন। ওই রোদটা হচ্ছে শিশুর জন্য খুব উপকারী। সপ্তাহে 2-3 দিন ঈশদুষ্ণ পানি, ঈশদুষ্ণ পানি মানে হচ্ছে 45 ডিগ্রি স্যার লাইট সেলসিয়াস চলে গেছে। টেম্পারেচার আসছে। স্যার আসছে। স্লাইড আসছে। জি স্যার আসছে। নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, যে কারণে আপ ডাউন হচ্ছে। আচ্ছা, যাই হোক, আহ, তাহলে ঈশদুষ্ণ পানি মানে হচ্ছে আপনার ওই যে পানিটা খুব গরম হবে না আর কি, যেটাকে আমরা বলি কুসুম কুসুম গরম। এই ধরনের পানি দিয়ে সপ্তাহে 2-3 দিন গোসল করাতে হবে। তবে গোসলটা এরকম না যে একদম ঝপাঝপ করে মাথার মধ্যে ঢেলে দিবেন, এরকম না। প্রয়োজনে ওই যে ছোট মগ বা বাটি দিয়ে একটু একটু করে ঢালবেন। খেয়াল রাখতে হবে কানে যেন পানি না ঢুকে, চোখের ভিতরে যেন পানি না যায়। অথবা যেটা করতে পারেন, একদম নরম কাপড় ভালো করে ভিজিয়ে ওই ভিজে কাপড়টা দিয়ে শরীরকে মানে কি বলবো ভিজাবেন আর কি। ওইভাবে গোসল করানো যায়। শিশুকে রাতের বেলা ডায়াপার পরিয়ে শোয়াবেন। কেন? যেহেতু শিশুরা ঘন ঘন প্রস্রাব করে, তাহলে ওই প্রস্রাব করলে কিন্তু কি হতে পারে, যে প্রস্রাব গায়ে লেগে কিন্তু শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য ডায়াপার পরে শোয়ালে ও প্রস্রাব কিন্তু আর গায়ে লাগবে না। হুম। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ডায়াপার পরানো মানে এই না যে 10 ঘন্টা 12 ঘন্টা ডায়াপার পরে থাকবে, না। 6 ঘন্টার বেশি কোনোভাবেই রাখা যাবে না। এতে করে আবার কিন্তু ওই যে পায়ের কুস্তির ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে। আর মানে সবসময় ডায়াপারে যাতে র্যাশ না হয়, সেজন্য ওই যে ভেসলিন বা জিঙ্ক সমৃদ্ধ ক্রিম পাওয়া যায়, ওই ধরনের ক্রিম মাঝে মধ্যে লাগাবেন। তাহলে হচ্ছে ওই র্যাশ বা ওই ধরনের ইনফেকশন গুলো হয় না আর কি। আর হচ্ছে শীতকালের কথা আমি বলছি তো, ওই হাত মোজা পরাবেন শিশুকে, পা মোজা পরাবেন, কান টুপি পরাবেন। মোট কথা হচ্ছে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। আর অনেকে যেটা করে, অনেক মায়েরা করবে কি, শিশুকে নিয়ে যে রুমে থাকে ওই রুমের মধ্যে 4টা 5টা ওই দড়ি ঝুলায়, ঝুলে ওখানেই হচ্ছে এই শিশুর জামা কাপড় কাঁথা যা আছে সবকিছু ধুয়ে টুয়ে ওখানে শুকাতে দেয়। এটা কিন্তু খুব খারাপ। কখনোই কাপড় চোপড় মানে ওই ঘরের মধ্যে বা শিশু যে রুমে আছে সেখানে শুকাবেন না। শুকাবেন হচ্ছে ঘরের বাইরে অথবা বারান্দায়। কেন? যে ওই ঘরের মধ্যে শুকাইলে হয় কি, ওখানে জলীয় বাষ্পটা তো বাতাস শুষে নিচ্ছে, আর ওই বাতাসটাই কিন্তু শিশুর গায়ে লাগলে ঠান্ডা লেগে যেতে পারে। 2 নম্বর হচ্ছে যে জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে। তো কাজে এই কাজটা করা ঠিক হবে না। এখন আছে আমরা যে সংক্রামক ব্যাধিগুলো কি কি। আমরা মোটা থেকে যদি বলি, সংক্রামক ব্যাধি সাধারণত বায়ুবাহিত হয়ে থাকে। বায়ুবাহিত ব্যাধির মধ্যে রিসেন্ট যেটা হয়ে গেল সারা বিশ্বে, করোনা ভাইরাস। এটা আসলে শুধু বায়ুবাহিত না, এটা কেউ কেউ বলছেন যে পানির মাধ্যমেও ছড়ায়। প্রথমত বাতাসের মাধ্যমে বলেছে সবাই, তারপর আবার কেউ কেউ পানির মাধ্যমে বলছে। তারপর তো আবার বলছে যে না, কাপড় চোপড়ের মাধ্যমে ছড়াইতে পারে, এটাও বলছে। যাই হোক, এটা বায়ুবাহিত বলি আমরা। তারপর হাম, গুটি বসন্ত, যক্ষা, এগুলো সব বায়ুবাহিত সংক্রামক ব্যাধি। পানিবাহিত ব্যাধি অনেক আছে, তার মধ্যে ডায়রিয়া, কলেরা, আমাশয়, এগুলো হচ্ছে মানে খুব বেশি আর কি। পানি বাহিত জীবাণু এই রোগগুলো ছড়ায় বেশি। আর ছোঁয়াচে হচ্ছে সাধারণত স্পর্শ। স্পর্শ বলতে শরীরের স্পর্শ, লালা, ইভেন কাপড় চোপড়ের মাধ্যমেও যেগুলো ছড়াতে পারে। হ্যাঁ, যেমন ইবোলা, HIV ভাইরাস, এগুলো কিন্তু ছোঁয়াচে। এখন সংক্রামক ব্যাধি থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের কি কি পরিচ্ছন্নতা মেনে চলা উচিত এবং খাদ্যাভ্যাস কি ধরনের হওয়া উচিত। নিয়ম মাফিক আমাদের হাত ধুতে হবে। নিয়ম মাফিক বলতে, ধরেন আপনি ডাক্তারি প্র্যাকটিস করেন, আহ, অবশ্যই চেম্বার থেকে যখন বাসা যাবেন হাত মুখ ধুয়ে নেবেন প্রথমেই। কারণ যেহেতু আপনি বিভিন্ন ধরনের রুগী দেখে যাবেন, হতেই পারে যে আপনি তো রুগীকে স্পর্শও করতে পারেন, বা আপনার সামনাসামনি বসে রুগী কথা বলছে, তো কোনো না কোনো জীবাণু তো দেখা গেল যে আপনার মধ্যে হয়তো গেছে, আপনার মাধ্যমে বাসায় চলে গেল, আবার ওই জীবাণু দিয়ে কিন্তু ফ্যামিলি মেম্বারও সংক্রমিত হতে পারে। তো সেজন্য বাসায় ঢুকে অ্যাটলিস্ট হাত মুখ ধুয়ে নিতে হবে। আর এমনিতেই
যে কোনো খাবার খাওয়ার আগে মানে হাত মুখ ধোয়াটা অবশ্যই জরুরি। তারপর হচ্ছে থালা বাসন খাওয়ার আগে ধুয়ে নেওয়া উচিত। আর এছাড়া আমরা আজকাল তো মডার্ন যুগের মানুষ হিসেবে কি করি, ওই যে আধা সিদ্ধ মাংস খাই, তারপর কাবাব জাতীয় খাবার খাই। হ্যাঁ, এগুলাতে কিন্তু কিছু ভাইরাস আছে যেগুলো মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার ছাড়া কিন্তু ভাইরাস গুলো মরে না। হ্যাঁ, বা কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো নির্দিষ্ট টেম্পারেচার ছাড়া এগুলো মরে না। তো যেহেতু আমরা মানে হাই টেম্পারেচারে ওগুলা ওইভাবে রান্না হচ্ছে না, দেখা গেল যে ওই ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের মধ্যে চলে যায়। আর হয়তো বলতে পারেন তো আমরা তো আবারও খাচ্ছি, কি হচ্ছে, কিছু তো হচ্ছে না। হয়তো একদিনে হয় না, হঠাৎ করে যখন হয়ে বসে তখন আমরা বুঝিয়ে গেছি হ্যাঁ এই দ্বারা আক্রান্ত হয়েছে। মানে যেহেতু আমাদের শরীরে প্রিভেন্টিভ পাওয়ার তো আছে, যখন এগুলো ঢুকে তখন ওই প্রিভেন্টিভ পাওয়ার তো এদের বিরুদ্ধে কাজ করে, যে কারণে আমরা হয়তো সাথে সাথে সিক হই না। কিন্তু দীর্ঘ সময় পরে যখন ওই জীবাণুগুলা শক্তিশালী হয়ে ওঠে আমাদের শরীরে, এই তখন আমরা দেখা যায় যে আর আমাদের জীবনী শক্তি পেরে ওঠে না, তখন আমরা সিক হই। তো মোট কথা হচ্ছে যে মানে খাবার আমরা যেগুলো খাই, যদি জানা থাকে যে কোন ধরনের মাংসে বা কোন ধরনের সবজিতে কোন মানে জীবাণু থাকতে পারে, তাহলে সেগুলোকে সেভাবে ভালোভাবে সিদ্ধ করেই খাওয়া উচিত। হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করলে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। আহ কারণ হচ্ছে যে ওইটাও তো এই যে ঠান্ডা লাগা, হ্যাঁ, এই মানে আমাদের যে সর্দি হয় ওইটাও তো ভাইরাল। তো আমরা যদি নাক পরিষ্কার করি, সেই ভাইরাস তো আমাদের হাতে চলে আসলো। নখ বড় না রাখা, কারণ তাহলে নখের ভিতরে ময়লা আবর্জনা জমবে। চিরুনি, নেল কাটার, ব্লেড, রেজারের মতো ব্যক্তিগত ব্যবহার সামগ্রী একাধিক ব্যক্তি ব্যবহার করবেন না, এগুলো পার্সোনাল থাকা উচিত আপনার নিজের বাসায়ও। সেটা মানে এমনও যদি হয় যে আপনার চিরুনি দিয়ে আপনার ছেলে যেন মাথা না আঁচড়ায়, অথবা আপনার ছেলে চিরুনি দিয়ে আপনি মাথা আঁচড়াবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা গেল যে আপনার ছেলে চিরুনি দিয়ে আপনি মাথা আঁচড়াচ্ছেন, আপনার ছেলের মাথায় খুশকি আছে, ড্যান্ড্রাফ। তো খুশকির আহ, বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণেও কিন্তু খুশকি হয়। তা আঁচড়ালে দেখা যাবে যে খুশকি আপনার মাথায় কিছুদিন পর দেখা দিল, ওই যে ব্যাকটেরিয়া ট্রান্সফার হয়ে গেছে। সো এই জন্য পার্সোনাল মানে জিনিস পার্সোনাল থাকাই আর কি উচিত। ইভেন দেখা গেছে মা এবং মেয়েরা সাধারণত ওই যে কাপড় চোপড় কিন্তু শেয়ার করে, এগুলো কিন্তু আসলে উচিত না আর কি। প্রতিবার খাওয়ার পর কুলকুচি করুন, যাতে আপনার মুখের ভিতর মানে দাঁতের ফাঁকে খাদ্যদ্রব্য না থাকে। এতে করে কি হবে, আপনি ঘুমালেন সারা রাত, তারপর এইখানে হচ্ছে অনেক ব্যাকটেরিয়া মানে খাদ্যগুলো পচবে, তারপর ব্যাকটেরিয়া জন্মাবে। কিছুদিন পর আস্তে আস্তে দেখা যাবে যে মুখে দুর্গন্ধ সৃষ্টি হলো, কিংবা আপনার গাম বা মাড়িতে ইনফেকশন শুরু হলো। তো এই জন্য কুলকুচি করা উচিত। খালি পায়ে মাটিতে হাঁটবেন না। আসলে খালি পায়ে মাটিতে হাঁটবেন না বলতে এমন না যে আপনি খালি পায়ে কখনো মাটিতে হাঁটবেন না, মাঝে মধ্যে হাঁটতে হবে। আসলে খালি পায়ে হাঁটবেন না বলতে নোংরা জায়গায় খালি পায়ে মাটিতে হাঁটবেন না। কিন্তু আপনি ঘরের ভিতর খালি পায়ে হাঁটা এমন দোষের কিছু না, বরং আপনার খালি পায়ে প্রতিদিন অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় হলো হাঁটা উচিত। সারাদিন যদি আপনি জুতা পরে থাকেন, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, কিংবা আপনি যদি সবুজ মাঠ পান কোথাও ভালো পরিষ্কার জায়গা, সেখানে একটু হাঁটতে পারেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আপনি হাঁটবেন না কোথায়, ময়লা আবর্জনা যেখানে আছে সেখানে খালি পায়ে হাঁটবেন না। কারণ সেখানে ওই যে কি বলবো, ছোট কৃমি আছে বা অনেক ভাইরাস থাকতে পারে, যেগুলো স্কিনের মধ্যে দিয়ে লুমকুর মধ্যে দিয়ে চলে যেতে পারে আমাদের শরীরে। হাত পা ভেজা রাখবেন না। আমরা মানে বাংলাদেশিদের আমাদের অভ্যাস হচ্ছে, যেমন ওয়াশরুমে গেলেও কিন্তু আমরা ইচ্ছে মতো পানি ঢালি। হ্যাঁ, ওয়াশরুম পরিষ্কার রাখা উচিত, কিন্তু আমরা পানি ঢালি। হ্যাঁ, আহ, মানে আমরা পরিষ্কার রাখি যে সেজন্য পানি ঢালি, কিন্তু আসলে ওই যত আপনি ভেজা জায়গা থাকবে ততই কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া আরো বেশি করে ট্রান্সফার হওয়ার জন্য সুবিধা হয়, বা ওখানে ফর্ম করতে সুবিধা হয়। এবং বিদেশিরা কিন্তু, যদিও বিদেশিদের ওয়াশরুম গুলা থাকে একটু পর্যাপ্ত স্পেস নিয়ে, বাট বিদেশিদের ওয়াশরুম কিন্তু ড্রাই থাকে। কারণ আমি অনেক কান্ট্রিতে গিয়েছি, আমি দেখেছি যে ওদের ওয়াশরুম কিন্তু একদম ড্রাই, নিট এন্ড ক্লিন। বরং ওরা ওয়াশরুমে ফ্লোর একটু পানি পড়লে যাতে ইয়ে করতে পারে, সেটা টাওয়াল বিছিয়ে রাখে ফ্লোরের মধ্যে, যাতে পানি না পড়ে বা পানি শুষে নেয়। তো কারণ হচ্ছে যে ওয়েট প্লেসের মধ্যে হচ্ছে
আরো জীবনে ফর্ম করে। তো এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন তাহলে সংক্রামক যে রোগগুলো আছে সেগুলোতে কিছুটা হলেও মুক্তি পাবেন। আসলে সংক্রামক রোগের মূল জার্ম হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া। তো আপনাকে বুঝতে হবে যে ভাইরাস ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে ট্রান্সফার হয়। সে মাধ্যমগুলা থেকে আপনি যদি দূরে থাকেন তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন, কিংবা সংক্রামক ব্যাধি থেকে আপনি মুক্ত মুক্ত থাকতে পারবেন। তো এই হচ্ছে আজকের লেসন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, একদম ওপেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যালো স্যার, রেকর্ডিং অফ করবো তাহলে। হ্যাঁ, স্যার একটু জোরে আমাদের বলবেন। হোম